নমস্কার। হেলথ কেয়ার নাওর শ্রোতাবৃন্দদের, দর্শকদের, আপনাদের আজকে আমি আলোচনা করব জরায়ুর ক্যান্সার নিয়ে। আমি ডাক্তার কৌশিক চট্টোপাধ্যায়। আমি একজন সিনিয়র কনসালটেন্ট অনকোলজিস্ট। বেলভিউ রুবি হাসপাতাল এবং বেশ কিছু হাসপাতালের সাথে আমি যুক্ত। জরায়ুর ক্যান্সার যারা শোনেননি তারা জেনে রাখুন, জরায়ু একটি অর্গান যেটা ফিমেল জেনিটাল অর্গান, এবং ফিমেল জেনিটাল অর্গান মানে বাচ্চাদানি আমরা যেটাকে বলি, তার মুখটাকে কিন্তু আমরা জরায়ু বলি। জরায়ুর ইংরেজি হচ্ছে সার্ভিক্স, এবং সেটাকে নানা রকমভাবে সার্ভাইকাল ক্যান্সার বা সিএ সার্ভিক্স বা জরায়ুর ক্যান্সার বাংলায় বলা হয়। সিএ সার্ভিক্স অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার এগুলো তো ইংলিশে বলা হয়। সুতরাং কখনো যদি এই কথাগুলো শোনেন, মাথায় রাখবেন এটা কিন্তু এই জরায়ুর ক্যান্সার নিয়েই কথা হচ্ছে না। জরায়ুর ক্যান্সার মহিলাদের হয়, তাদের অ্যাভারেজ এজ কিন্তু ওই 45 থেকে 50 এই এজ গ্রুপটাতেই হয়। কিন্তু এর কারণটা হচ্ছে ক্রনিক পারসিস্টেন্ট ইনফেকশন উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এবং এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কয়েকটা ভ্যারাইটি আছে, 16, 18, 31, 33, 45, 52, 58। মেনলি 16, 18, 31, 33 এরাই মেন। এই ভ্যারাইটির হিউম্যান প্যাপিলোমার ভাইরাস যদি ক্রনিক 15 বছর ধরে কারোর পারসিস্টেন্ট ইনফেকশন থেকে যায় তাহলে তাদের হতে পারে। এবং জেনে রাখবেন, এছাড়াও মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স যদি থাকে, অথবা কোনো মহিলার যার পুরুষ মানুষের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার্স আছে, অথবা জেনিটাল হাইজিন থেকে, মানে যারা নোংরা কাপড় ব্যবহার করেন পিরিয়ডসের সময়, তাদের কিন্তু এই ধরনের ভাইরাসের ক্রনিক ইনফেকশাস স্টেজ রয়ে যেতে পারে। এবং পারসিস্টেন্টলি আমাদের বডির ইমিউনিটি চেষ্টা করে ওই ভাইরাসগুলোকে কিন্তু ডিনিউড করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য। যাদের ক্ষেত্রে এই ক্রনিক পারসিস্টেন্ট ইনফেকশনটা 15 বছরের বেশি থেকে যায় তাদেরই কিন্তু এই রিস্কটা বাড়ে। জরায়ুর ক্যান্সার কীভাবে প্রেজেন্ট করে? জরায়ুর মুখে একটা গ্রোথ নিয়ে আসে, এবং আপনারা তো প্রথমে বুঝতে পারবেন না, আপনাদের হোয়াইট ডিসচার্জ বেশি যাবে, ব্লিডিং পিভি হবে, মানে ভ্যাজাইনার মুখ থেকে বা বাচ্চাদের মুখ থেকে ব্লিডিং হবে, পোস্ট কয়টাল ব্লিডিং মানে যৌন মিলনের পর ব্লিডিং হবে। এই ব্লিডিংগুলো কিন্তু কোনোটাই নর্মাল নয়। এই ধরনের কোনো ব্লিডিং হলেই কিন্তু আপনাদের ইমিডিয়েটলি আপনারা গাইনিক ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত। এটা কি করে ধরা যায় না? আমরা সাধারণভাবে পার স্পেকুলাম এক্সামিনেশন করে গ্রোথটা দেখতে পারি। আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে, স্পেকুলাম দিয়ে গ্রোথটা দেখে গাইনোকোলজিস্ট ডাক্তারবাবুরা বা ক্যান্সার বিশেষজ্ঞরা তারা ওখান থেকে একটা পাঞ্চ বায়োপসি করে নেন। সেই পাঞ্চ বায়োপসি থেকেই প্রমাণ হয়ে যায় সেটার ক্যান্সার আছে কি নেই। অনেক সময় পাঞ্চ বায়োপসির আগের কথা বলি, তাহলে কি স্ক্রিনিং করা, যাদের ক্যান্সার হয়নি তাদের স্ক্রিনিং করার উপায় আছে কি না? হ্যাঁ, ভিয়া এবং ভিল্লি বলে দুটো পরীক্ষা হয়, এগুলো স্পেশাল টেস্ট। এটা কল্পোস্কোপ দিয়ে ভিতরে একটি কেমিক্যাল লাগিয়ে বোঝা যায় তার রং চেঞ্জ হয়ে গেলে যে ওটা সার্ভিক্সের মধ্যে বা জরায়ুর মুখের মধ্যে কোনো ক্যান্সার আছে কিনা। সো স্ক্রিনিং প্রসিজারও কিন্তু আছে যাদের হয়নি, এবং আমি একটু পরে বলবো কারা স্ক্রিন করতে পারবেন। তার আগে বলে নিই যে যেই আমাদের পাঞ্চ বায়োপসি করে ধরা পড়লো তারপরেই আমরা একটা এমআরআই করে দেখে নিই এবং পেট স্ক্যান বা সিটি স্ক্যান করে দেখে নিই অন্য কোথাও ছড়িয়ে আছে কিনা। ওইগুলোর মাধ্যম দিয়ে আমরা কিন্তু স্টেজিং করে ফেলতে পারি। স্টেজ 1A1 বা 1B অবধি আমরা এটা অপারেশন করে সারিয়ে ফেলতে পারি। তারপরে তার রেডিওথেরাপি লাগলেও লাগতে পারে। কিন্তু মূলত যেহেতু প্রেজেন্টেশনটা ইউজুয়ালি স্টেজ 2 বা স্টেজ 3তেই হয়, তাই আমাদের ট্রিটমেন্টের মধ্যে রেডিওথেরাপি কিন্তু মূল মন্ত্র। এবং রেডিওথেরাপির সাথে সপ্তাহে সপ্তাহে আমরা একটা কেমোথেরাপি, লো ডোজ কেমোথেরাপি দিয়ে থাকি। এবং তারপরে ভিতর থেকে ব্রেকিথেরাপি বলে একটা ট্রিটমেন্ট হয়, যেখান থেকে রেডিয়েশনটা বাইরে থেকে না দিয়ে ভিতর থেকে দেওয়া হয়। সেটাও দিন তিনেকের জন্যে, মানে 3 সপ্তাহে 3 বার বা 2 সপ্তাহে 2 বার দিয়ে কমপ্লিট করি। মূলত ট্রিটমেন্ট কিন্তু 6 থেকে 8 সপ্তাহই। এবং কেমোথেরাপি ওই শুধু বাইরের, যখন আমরা এক্সটার্নাল বিম রেডিওথেরাপি 25টা ফ্র্যাকশন দিতে হয়, তার সাথে ওটা দেওয়া হয়। এইভাবেই জরায়ুর ক্যান্সার কিন্তু সেরে যায়, এবং মেজরিটি জরায়ুর ক্যান্সার কিন্তু সেরে যায়। আপনারা সচেতন হন, এই সচেতনতাইটাই কিন্তু আপনাদের প্রাণ বাঁচাবে। যে মুহূর্তে আমি যে সিমটমসগুলোর কথা বললাম, সেই সিমটমসগুলো শুনলেই বা দেখলেই বা কারোর মুখে যদি অন্য কারোর কাছে শোনেন, সন্দেহ তার মধ্যে জাগাবেন, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যাবেন। ডাক্তারবাবু মানে মেনলি গাইনোকোলজিস্ট। এবার স্ক্রিনিং নিয়ে বলি। স্ক্রিনিং তাহলে কাদের করা যায় না? স্ক্রিনিং করা যায় সেক্সুয়ালি অ্যাক্টিভ বয়সের যে কোনো মহিলা। আমরা বলি যে ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি থেকে অ্যাটলিস্ট 3 বছরের মধ্যে স্ক্রিনিং শুরু হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে যেহেতু এত ম্যাসিভ পপুলেশনে ওই রকম স্ক্রিনিং তো আমাদের হয় না। আমাদের স্ক্রিনিংটা ইউজুয়ালি 30-35 থেকে
অনেক সময় স্টার্ট হয় এবং অনেক সময় স্ক্রিনিংটা অপরচুনিস্টিক হয়, যে ডাক্তারবাবুরা অন্য কোনো সিমটমসের জন্য পেশেন্ট এসছেন তখন একটা প্যাপসমিয়ার করে ওনারা অনেক সময় দেখিয়ে দেয়। সুতরাং আমি যে টেস্টগুলো বললাম, ভিআইএ, ভিজুয়াল মানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, এই টার্মসগুলো আপনারা বুঝতে পারবেন না। ভিয়া আর ভিলি বলে দুই ধরনের পরীক্ষা হয়। এই পরীক্ষা দুটোর মাধ্যম করে আমরা কিন্তু কল্পোস্কোপ দিয়ে কোনো রকম অপারেশন ছাড়াই ওই জাস্ট একটি কেমিক্যাল লাগিয়ে এবং এক ধরনের স্পেশাল লাইট দিয়ে দেখে আমরা বুঝে নিই যে ওইখানে কোনো ধরনের ম্যালিগনেন্সির গ্রোথ হচ্ছে কিনা বা ইভেন হতে পারে কিনা। এবং আমরা প্যাপ টেস্ট বলে একটা, প্যাপসমিয়ার বলে একটা টেস্ট করা যায়। প্যাপসমিয়ার টেস্ট করলেও আমরা কিন্তু ধরে নিতে পারি। সুতরাং স্ক্রিনিং আছে, আপনারা সচেতন হন। আপনারা যদি ওই ডাউটফুল এজ গ্রুপের মধ্যে থাকেন তাহলে আপনারা কিন্তু, বা আপনার যদি কোথাও কোনো সন্দেহ হয়, আপনারা ডাক্তারবাবুর কাছে গিয়ে সরাসরি কিন্তু প্যাপসমিয়ার করে দেখে নিন ডাক্তারবাবু, এই কথাটা বলতে পারেন, যাতে জরায়ুর ক্যান্সার আপনাদের দেহের এবং প্রাক স্টেজেও আছে কিনা, মানে প্রি ক্যান্সারাস কন্ডিশনেও আছে কিনা সেটাও ধরে ফেলা যেতে পারে, এটা সেরে যায়। সুতরাং মাথায় রাখবেন, সচেতনতাটাই তাই কিন্তু সব। নমস্কার। কোয়াড সামিটের কথা বলা হলো, আচ্ছা, বলা হচ্ছে ভ্যাকসিন দেওয়া হবে, এভাবে কি বলবেন? কোয়াড সামিটে ভ্যাকসিন দেওয়া হবে। দেখুন, এর আগে আমাদের কাছে গার্ডাসেল বলে একটা ভ্যাকসিন ছিল। গার্ডাসেল কোয়াড্রিভ্যালেন্ট ছিল মাত্র 16, 18, 31, 33, এই 4টে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে এটা কাজ করতো, প্রোটেকশন দিত। এখন গার্ডাসেল 9 বলে একটা নতুন ভ্যাকসিন বেরিয়ে গেছে, যেটা ন্যানোভ্যালেন্ট, 16, 18, 31, 33, 45, 52 এবং 35 এবং 58, এই মূলত 9টি স্ট্রেনের এগেনস্টে এটা কাজ করছে। এটা 16 বছর ধরে টাইম টেস্ট করা হয়েছে, 28 মিলিয়ন ডোজের উপরে এর এভিডেন্স বেরিয়েছে। ওই 9 থেকে 26 এজ গ্রুপের মহিলা এবং 9 থেকে 15 এজ গ্রুপের পুরুষ মানুষ, এটা কিন্তু উভয় জেন্ডারই এই ভ্যাকসিনটার সাহায্য নিতে পারে। এবং আপনারা যেটার কথা উঠলো যে কোয়াড ভ্যাকসিনের ইয়েটা নিয়ে, সামিট কাটতে হবে, বল, সামিটের সম্বন্ধে আমার আইডিয়াই নেই। ভ্যাকসিনটা কোন বয়সে নেওয়া যেতে পারে? ওই যে বলেইছি, আরেকবার বলছি, এই ভ্যাকসিনটা, যেটা নতুন ভ্যাকসিনটা এসছে, এটা কিন্তু ভ্যাকসিনের জগতের একটা আলোড়ন। তার কারণ ওই আগে শুধু কোয়াড্রিভ্যালেন্ট, এখন ন্যানোভ্যালেন্ট ভ্যাকসিন। আগে শুধু মহিলাদের দেওয়া হতো, এজ গ্রুপটা হচ্ছে 9 থেকে 26 ঊর্ধ্বে কিন্তু এটা দেওয়ার কোনো ইন্ডিকেশন নেই। পুরুষ মানুষদের জন্য এই ধরনের কোনো ভ্যাকসিন ছিলই না। পুরুষ মানুষদের জন্য এখন এই ন্যানোভ্যালেন্ট যে গার্ডাসিল 9 ভ্যাকসিনটা এলিজেবল। এবং ডোজ কিন্তু 3টেই আগের ডোজের মতোই কাছাকাছি। এবং কস্ট খুব বেশি কস্টলি তা কিন্তু নয়, তবে হ্যাঁ, গার্ডাসিল 4-এর থেকে, মানে যেটা কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনের থেকে কস্ট বেশি। তার মানে পুরুষ মানুষরা 9 থেকে 15 এবং মহিলারা 9 থেকে 26, এই এজ গ্রুপে এই ভ্যাকসিনটা নেওয়া যেতে পারে এবং এর প্রোটেকশন অনেক লম্বা। আস্তে আস্তে বোধহয় ইন্ডিয়ান গভর্নমেন্ট এটার উপরে ফার্দার স্টাডিজগুলো করে প্রবাবলি এটা 9 থেকে 45 বছর বয়স অবধিও উভয় জেন্ডারে এটা অ্যালাউ করবে। সুতরাং এই ভ্যাকসিনটা যেমন আলোড়ন ফেলে দিয়েছে, এখন আমরা কিন্তু প্রতিনিয়ত এই ভ্যাকসিনটার সম্বন্ধে খোঁজ পাচ্ছি। এখনও একটু কস্টলি আশা করি। এবং জেনে রাখবেন, 166টা দেশে এটা ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে গার্ডাসিল 4, মানে কোয়াড্রিভ্যালেন্ট থেকে এটা ন্যানোভ্যালেন্টে শিফট করে গেছে। তার কারণ এর এভিডেন্স এতটাই স্ট্রং। এটা শুধু জরায়ুর ক্যান্সার নয়, ভ্যাজাইনাল ক্যান্সার, ভালভাল ক্যান্সার, অ্যানাল ক্যানালের ক্যান্সার সবটাই কমায়। পেনাইল ক্যান্সারের উপরে এভিডেন্স ওরা এখনও কিন্তু দেয়নি, কিন্তু আমার মনে হচ্ছে ভবিষ্যতে এই ভ্যাকসিনটা পেনিসের ক্যান্সার আটকাতে পারে কিনা সেই নিয়েও ডেফিনেটলি কাজ করবে। পুরুষদের অ্যানাল ক্যানালে ক্যান্সার হয়, তাই জন্য নেবে। অ্যানাল ক্যানালে ক্যান্সার কিন্তু একটি ভয়াবহ ক্যান্সার, ট্রিটেবল এবং কিউরেবল অনেক সময়। কিন্তু এই অ্যানাল ক্যানাল ক্যান্সার যেহেতু প্রিভেনশন দেবে, সেহেতু পুরুষ মানুষরা নেবে। এখনও আমি ওদের এভিডেন্স পড়ে দেখেছি, ওরা কিন্তু পেনিসের ক্যান্সারের উপরে নিয়ে ডেফিনেটলি কাজ চলছে। এখনও ওদের গাইডলাইন্সের অনুযায়ী পেনিসের ক্যান্সারের জন্যে এই ভ্যাকসিনটা প্রয়োগের কথা ওরা কিন্তু এখনও অফিসিয়ালি লেখেনি। বাট আমি আনঅফিসিয়ালি বলছি, যেহেতু হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এতগুলো স্ট্রেনকে আটকায়, এবং আমি আপনাদের অনুষ্ঠানেই পেনিসের ক্যান্সারের মধ্যে 16, 18 এবং 6 হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এই 3টে স্ট্রেন রয়েছে। সুতরাং তার ভিতরে 3টেকে তো অলরেডি 16 এবং 18 তো মেন টার্গেট। সুতরাং গার্ডাসিল 9 আমার মনে হয় পেনিসের ক্যান্সারও
প্রিভেন্ট করার ক্ষমতা রাখবে এবং তা নিয়ে এভিডেন্স বেরোবে, এবং আমি আশাবাদী যে ওটা পেনিসের ক্যান্সার কমানোর জন্যও পুরুষ মানুষদের সাহায্য করবে। ক্যানালটা কি? অ্যানাল ক্যানেল মানে পায়খানার দ্বারে ক্যান্সার, মানে গুজ্জর দ্বারে ক্যান্সার। ওই ক্যান্সার একটি এক ধরনের স্কমাসেল ক্যান্সার হয় ওইখানে ওয়ান্স এগেন একটা কলিফ্লাওয়ারের মতো, যেটা কলিফ্লাওয়ার বলতে ফুলকপির মতো একটি গ্রোথ তৈরি হয়। প্রথমে খুব ছোট থাকে, তারপরে বড় হতে থাকে এবং পেশেন্টের পায়খানার দ্বার দিয়ে রক্ত পড়ে। পেশেন্টরা প্রথমে ভাবে বোধহয় আমার পাইলস হয়েছে, কিন্তু আলটিমেটলি ডাক্তারকে দেখানোর পর বুঝতে পারে ওখানে একটা গ্রোথ আছে। সেখান থেকে একটা বায়োপসি করে বোঝা যায় যে অ্যানাল ক্যানাল মানে পায়খানার দ্বারের শেষ 3.8 সেন্টিমিটার, যেটা স্কমাস সেল ক্যান্সার দিয়ে, মানে স্কমাস সেল মিউকাস মেমব্রেন দিয়ে মোড়া, তার উপরেই রয়েছে অ্যানাল স্ফিংক্টার। ওই এরিয়াটাকে আমরা অ্যানাল ক্যানেল বলি। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।